হ্যাঁ, বৃত্তি পরীক্ষায় বেশি লিখলে কি বেশি নাম্বার পাওয়া যাবে? তো তোমাদের মধ্যে অনেকের কিন্তু একটা ভুল ধারণা থাকে যে তুমি যত বেশি লিখবা বা যত বেশি পেজ ভরাবা তোমাকে তত বেশি নাম্বার দেওয়া হবে। তোমাদের স্কুল কলেজে স্যাররাও কিন্তু এই বিষয়টাই মাথায় ঢোকায় যে তোমরা যত বেশি করে লিখবা তোমাকে তত বেশি নাম্বার দেওয়া হবে এবং যে যত কম লিখবে তাকে কম নাম্বার দেওয়া হবে। তো এই কথাটা কিন্তু সবার ক্ষেত্রে বা সবসময় কিন্তু সত্য হয় না। তুমি অনেক সময় কম লিখেও বেশি নাম্বার পেতে পারো। বেশি লেখা নিয়ে আমার কোনো সমস্যা নাই। তুমি বেশি চাইলে লিখতেই পারো। তবে তোমাকে এখানে খেয়াল রাখতে হবে যে তুমি যদি অপ্রয়োজনীয় তথ্য দ্বারা বা তোমার যদি সঠিক তথ্যটা না থাকে তোমার লেখার ভেতরে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি ফুল নাম্বারটা পাবা না কখনোই। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে তুমি বেশি না লিখেও অল্প লিখলেও কিছু ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ফুল নাম্বারটাই তুমি পাবা। সো দেখো কিভাবে তুমি অল্প লিখেও আসলে ফুল নাম্বার পেতে পারো বা তোমার হচ্ছে কখন তুমি হচ্ছে বেশি লিখলেও আসলে ফুল নাম্বার পাবা না এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। দেখো তোমার কথার মধ্যে বা তোমার লেখার মধ্যে যদি অপ্রয়োজনীয় তথ্য থাকে, হ্যাঁ তুমি লিখছো অপ্রয়োজনীয় তথ্য যেটা হচ্ছে তোমার প্রশ্নে চায় নাই, দেন তুমি যদি ভুল তথ্য লিখো, হ্যাঁ, বা তুমি হচ্ছে এমন কোনো তথ্য দিলা যেটা আসলে প্রশ্নের সাথে প্রাসঙ্গিক না, এই টাইপের কথা যদি তুমি তোমার প্রশ্নের মধ্যে লিখো তাইলে কিন্তু তুমি আসলে নাম্বার পাবা না। যেমন তোমাকে যদি পরীক্ষায় বলে যে মাইটোসিস কোষ বিভাজনের কোন একটা ধাপের কথা বললো, ধরে নাও যে তোমাকে বললো যে মেটাফেজ, মেটাফেজ সম্পর্কে তোমাকে লিখতে বলছে। এখন মেটাফেজ সম্পর্কে তোমার যে কি পয়েন্টগুলো আছে, যেমন মেটাফেজে আসলে কি হয়, মেটাকাইনেসিস হয়, অর্থাৎ ক্রোমোজোমগুলো মাঝে চলে আসে। তো এই যে মেটাকাইনেসিস বা ক্রোমোজোমগুলো মাঝে চলে আসে বা বিষুবীয় অঞ্চলে চলে আসে, তো এই কথাগুলো তোমার লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ প্রয়োজনীয় যে তথ্যগুলা বা মেটাফেজ ধাপে আর কি কি হয়, ক্রোমোজোমগুলো মোটা ও খাটো হয়, মোটা ও খাটো হয়, হ্যাঁ। দেন তোমার মেটাফেজ ধাপে আর কি ঘটে বলো তো? তোমার হচ্ছে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে, সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, সম্পূর্ণ বিলুপ্তি। তো এখানে তোমার মনে হতে পারে যে ভাইয়া এখানে মেটাফেজ ধাপে আমি যদি মাত্র ৩টা কথা লিখি বা আরো ২-১টা কথা লিখে যদি ৪ লাইন লিখি বা ৫ লাইন লিখি, তো সেক্ষেত্রে আমি নাম্বার পাবো কিনা? তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া মাত্র ৫ লাইন হচ্ছে, হ্যাঁ, বা ৬ লাইন হচ্ছে, এতটুকুতে তো স্যাররা নাম্বার দিবে না। এই কথাটা আসলে ভুল বা তোমার এই যে ধারণা এটা কিন্তু আসলে ভুল। তুমি যদি এখন মেটাফেজ ধাপে এই কয়েকটা ধাপই আছে, হ্যাঁ, এর সাথে আরো ২-১টা ধাপ আছে। তো এই কয়টা ধাপ তুমি যদি লেখার পরে উল্টাপাল্টা কোনো একটা জিনিস লিখে ফেলো, সেটা কিন্তু তোমার স্যাররা সহজেই ধরে ফেলতে পারবে। বা তুমি হচ্ছে যে এই মেইন বিষয়গুলাই লিখলা না, তুমি হচ্ছে অনেক কিছু লিখে ফেলতেছো। হ্যাঁ, উদ্দীপকে উল্লিখিত আছে যে হ্যাঁ, তোমার বিভিন্ন কথা লিখতেছো তুমি তোমার কথার মধ্যে। কিন্তু মেইন যে পয়েন্টগুলা স্যাররা যখন খাতা দেখবে, বিশেষ করে স্কলারশিপের খাতা তো তোমার হচ্ছে একটু ভিন্ন উপায়ে দেখা হবে বা একটু স্ট্যান্ডার্ড উপায়ে দেখা হবে। তো স্যাররা যে জিনিসটা লক্ষ্য করবে যে তোমার লেখার মধ্যে মেইন পয়েন্টগুলো আছে কিনা। যেমন মেটাফেজ ধাপের মেইন পয়েন্টগুলো আসলে কি, কি? মেইন পয়েন্ট হচ্ছে যে বিলুপ্তি ঘটে। নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। তুমি যদি এই কথাটা না লিখো, দেন তোমার হচ্ছে এই যে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা এবং খাটো হচ্ছে, এটাও যদি না লিখো, বা এই যে বিষুবীয় অঞ্চল, এই একটা করে ওয়ার্ড দেখবে যে বিলুপ্তি, মোটা এবং বিষুবীয়। এই ওয়ার্ডগুলো যদি তোমার কথার মধ্যে থাকে তাইলে স্যার তোমাকে ফুল নাম্বার দিতে বাধ্য। বুঝতে পেরেছ? কিন্তু তুমি যদি অপ্রয়োজনীয় কথা রাখো, ভুল কথা লিখে ফেলো, সেক্ষেত্রে কিন্তু তোমার আসলে স্যাররা তুমি যতই ভালো লিখো তুমি কিন্তু নাম্বার পাবা না। তো এর জন্য তোমার কি থাকতে হবে বলো তো? কোন একটা বিষয় সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। হ্যাঁ, অপ্রয়োজনীয় তথ্য, ভুল তথ্য এগুলো লেখা যাবে না। তোমার কোন একটা বিষয় সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ওকে? সো এই যে ক্লিয়ার, যেমন আ তোমরা জানো যে কয়েকদিন আগে হালকেনস্টাইন থেকে কিন্তু একটা বৃত্তি সম্ভাবনা পরীক্ষা হয়েছে। তাই না? সম্পূর্ণ ফ্রিতে। সো যারা দিয়েছো, আমি খাতাগুলা দেখেছি। সেখানে ছিল জিন কাকে বলে? জিন কাকে বলে? এখন তোমরা অনেকেই কিন্তু সঠিক সংজ্ঞাটা দিয়েছো। কিন্তু অনেকে ছোট্ট একটা সামান্য একটা ভুল তথ্য দেওয়ার কারণে ওই ওই নাম্বারটা ওইটা কিন্তু 0 পেয়েছো। ঠিক আছে? ভুল তথ্যটা কি? তোমরা বলেছো জিন কি? জিন হচ্ছে ডিএনএর ছোট্ট একটা অংশ, তাই না? যেটা মানুষের কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তো তোমরা কি লিখেছো জানো? যে জিন হচ্ছে এমন একটা কোষ যা আ যা মানুষের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তো এই যে দেখো এখানে মেন যে ফোকাসটা, স্যারের ফোকাসটা পড়বে এই যে কোষ। তোমার বাকি সম্পূর্ণ কথা ঠিক আছে।
সম্পূর্ণ কথা ঠিক আছে। তুমি যদি এই এতটুকু না লিখে শুধুমাত্র এতটুকু লিখতা যে আ যেটা মানুষের কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাই জিন। তাইলেও কিন্তু হইতো। কিন্তু তুমি লিখতে গেছো কি জিন হচ্ছে এমন একটা কোষ। জিন কিন্তু কোষ না ভাইয়া। জিন হচ্ছে কোষের মধ্যে থাকে, নিউক্লিয়াসের ভেতরে থাকে। ক্লিয়ার? সো এই কথাটার কারণে, এই ছোট্ট একটা কথাটার কারণে তোমার কিন্তু এটা পুরাটা কাটা দিবে। দেখো তুমি জানো, তুমি যদি না জানতা এতটুকুও লিখতে পারতা না। কিন্তু তোমার হচ্ছে কনসেপ্টের ঘাটতি আছে বা তুমি হচ্ছে ক্লিয়ার ধারণা নাই তোমার এই সম্পর্কে। এই কারণে তুমি এই কথাটা লিখছো। জিন যে কোষ না, হ্যাঁ, জিন যে হচ্ছে কোষের ভেতরে থাকে এটা তোমার হয়তোবা মাথাতেই নাই। তুমি হয়তোবা মুখস্থ করছো জাস্ট। মুখস্থ করার কারণে তোমার হচ্ছে এই বিষয়টা ভুল হয়ে গেছে। তো তোমার যেটা মাথায় রাখতে হবে যে তুমি যেই কথাটা লিখতেছো, তুমি তোমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমি তো সঠিকই লিখলাম। ঠিক আছে? কিন্তু ওই যে ওই ছোট্ট একটা কথা, এই একটা কথা যদি তুমি না লিখতা, তাইলে কিন্তু তুমি নাম্বারটা পেয়ে যাইতা। ঠিক আছে? পূর্ণ পূর্ণ নাম্বারটা। সো তোমার এই যে অপ্রয়োজনীয় যে একটা ওয়ার্ড তুমি নিয়ে আসছো, এটা তোমার বাদ দিতে হবে। এখন এই যে ক্লিয়ার কনসেপ্টের যে কথা বলতেছি, এই ক্লিয়ার কনসেপ্টটা তুমি আসলে পাবা কোথা থেকে? এই ক্লিয়ার কনসেপ্ট তোমাদের যাদের সমস্যা আছে, ক্লিয়ার কনসেপ্টে ঘাটতি আছে, তোমাদের জন্য কিন্তু খুব দারুণ একটা খবর আছে। সেটা হচ্ছে ক্লাস 8 এর শিওর স্কলারশিপ প্রোগ্রাম। ওকে? যেখানে তুমি হচ্ছে 40 প্লাস কম্প্যাক্ট একাডেমিক ক্লাস পাচ্ছ। সবগুলা ক্লাস কিন্তু রেকর্ডেড ভার্সন। তো তুমি চাইলে যেকোনো সময় বসে যে অধ্যায়গুলাতে ঝামেলা আছে, যেই বিশেষ করে বিজ্ঞানের ৫ম অধ্যায়, হ্যাঁ? তোমাদের মধ্যে থেকে যে কথাগুলো শুনি যে এই অধ্যায়গুলোতে সমস্যা আছে, ৫ম অধ্যায়, হ্যাঁ? বা ওই যে অম্ল ক্ষারের যে অধ্যায়গুলা, কেমিস্ট্রির যে অধ্যায়গুলা, এই অধ্যায়গুলাতে তোমরা অনেক বেশি সমস্যা ফেস করো। তো এই অধ্যায়গুলা আমরা চেষ্টা করেছি একদম খুব সূক্ষ্মভাবে প্রত্যেকটা জিনিস ধরে কনসেপ্ট বুঝাই দেওয়ার। ওকে? তো 0 থেকে একদম তোমাকে হিরো বানিয়ে দেওয়া হবে। ওকে? সো এছাড়াও আর কি, কি পাচ্ছ দেখো। 10 প্লাস ডাব সলভিং লাইভ ক্লাস পাচ্ছ। এছাড়া স্কলারশিপ সাজেশন বুক পাচ্ছ। ১০০ প্লাস এক্সাম দিতে পারবা। হ্যাঁ? এবং এখানে যারা ক্লাস নিচ্ছে তারা কিন্তু প্রত্যেকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, হ্যাঁ? মেডিকেল, এই ভালো, ভালো ভার্সিটিগুলাতে পড়ে। সো তোমরা কিন্তু এই কোর্সটাতে এনরোল করতে পারো যাতে তোমরা একটা সুন্দর ক্লিয়ার কনসেপ্ট পাও। আচ্ছা। দেন আসো, তোমার যে কাজটা করতে হবে বৃত্তি পরীক্ষার জন্য দেখো, তুমি হচ্ছে কোন একটা বিষয় তোমাকে যখন জানতে চাইবে, তুমি চেষ্টা করবা সেটার সংজ্ঞা লেখার। সেটা আসলে কি তোমাকে সেটা বুঝাইতে হবে। ঠিক আছে? তোমাকে যদি কোনো একটা প্রশ্ন করে তুমি ফার্স্টে ওই জিনিসটা কি সেটা স্যারকে ধারণা দেওয়ার চেষ্টা করবা। দেন তুমি যে কাজটা করতে পারো, তোমাকে যদি পরীক্ষায় কারণ চাই, হুম? সো কারণগুলা তোমার লিখতে হবে। সো সংজ্ঞা দিবা, কারণ দিবা। দেন হচ্ছে তোমার উদাহরণ যদি থাকে কোনো কিছুর, সেই উদাহরণটা অবশ্যই মাস্ট তোমাকে লিখতে হবে। ঠিক আছে? যেমন তোমাকে যদি হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য লিখতে বলে, হ্যাঁ? প্লাটিহেলমিনথেস বা আর্থ্রোপোডা ধরে নাও যে তোমাকে বলছে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য। এখন তুমি মুখস্থ বিদ্যা সবকিছুই লিখে দিলা যে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এইটা, 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 এইটা। এখন আর্থ্রোপোডা পর্বের উদাহরণটা তো লিখতে হবে যে ঘাসফড়িং, তেলাপোকা এগুলো হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তুমি যদি সবকিছু লেখো, উদাহরণটা যদি না দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার এটা একটা ডাউনফল বলা যায়। ঠিক আছে? তুমি হয়তোবা জানো না, তুমি মুখস্থ লিখছো। স্যাররা এটাই ধরে নিবে। হ্যাঁ, কারণ হচ্ছে তুমি যদি আর্থ্রোপোডা পর্বের প্রাণী চেনো যে এটা হচ্ছে ঘাসফড়িং। সো ঘাসফড়িং সম্পর্কে কিন্তু তুমি ২-১ টা কথা এমনিতেই লিখতে পারবা। যেমন ঘাসফড়িং এর মস্তক আছে, বক্ষ আছে, উদর আছে। তো বিষয়টা হচ্ছে এটাই, তোমাকে যেই বিষয়গুলাতে উদাহরণ তুমি দিতে পারবা, উদাহরণগুলা মাস্ট দিতে হবে। এটার দিকে তুমি অবশ্যই নজরে রাখবে এটা। ঠিক আছে? এটা কিন্তু মাস্ট অবশ্যই দিতে হবে। এবং আরেকটা বিষয় মাথায় রাখবে সেটা হচ্ছে চিত্র। তোমরা হচ্ছে অনেক সময় চিত্র আঁকাইতে ভুলে যাও বা চিত্র আঁকাইতে চাও না। কিন্তু বিশ্বাস করো, তুমি যদি খুব সহজে তুমি যদি আমাকে বলো যে ভাইয়া খুব সহজ একটা ট্রিক্স দেন যেটার মাধ্যমে আমি অল্প লিখলেও নাম্বার বেশি পাবো। সেটা হচ্ছে তুমি চিত্র দিবা। যেমন তুমি যদি প্রোফেজের বৈশিষ্ট্যগুলো লিখতে বলে, প্রোফেজের চিত্র তোমাকে চায় নাই। শুধুমাত্র বৈশিষ্ট্য লিখতে বলছে। তো তুমি ২-৩ টা বৈশিষ্ট্য লেখার পরে তুমি চিত্রটা দিয়ে দিবা। তোমাকে ফুল নাম্বার দিতে বাধ্য। যেমন এই যে তোমার কাছে যদি মনে হয় যে মেটাফেজ মেটাফেজ ধাপে মাত্র ৩ টা পয়েন্ট তোমার হইছে। আর পয়েন্টগুলা তোমার মনে পড়তেছে না। কি করবা তুমি? তুমি চিত্র দিয়ে দিবা। ঠিক আছে? সো এই চিত্র। তাহলে উদাহরণ এবং চিত্র এই ২ টা তোমার মাস্ট দিতে হবে। ওকে? দেন তুমি যে কাজটা করতে পারো, স্যাররা আ খুব বেশি পছন্দ করে যে বিষয়টা সেটা হচ্ছে তুমি যদি পয়েন্ট করে লিখতে পারো।
যেমন আর্থ্রোপোডা পর্বের সবকিছু আবার পয়েন্ট করে লেখা যায় না। তো যেই জিনিসগুলো তুমি আসলে পয়েন্ট করে লিখতে পারবা সেগুলো তোমাকে অবশ্যই পয়েন্ট করে লিখতে হবে। যেমন আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য বলছে। এখন তুমি যদি পয়েন্ট করে না লিখে তুমি যদি হচ্ছে প্যারা করে লিখো, সেটি কিন্তু স্যাররা খুঁজে বের করতে কষ্ট হবে। স্যাররা কিন্তু কি তুমি লিখছো, তুমি হচ্ছে অপ্রয়োজনীয় কথাগুলো লিখছো কিনা পয়েন্ট আকারে লিখলে সেটা কিন্তু তুমি হচ্ছে স্যাররা সহজে সেটা বুঝতে পারে। কিন্তু তুমি যদি প্যারা করে লিখো স্যারের ইমপ্রেশন কিন্তু সেখানেই খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো যেমন এটার ক্ষেত্রেও তুমি পয়েন্ট করে লিখবা স্যারের যাতে সুবিধা হয় পড়তে, প্রশ্ন উত্তরগুলা পড়তে। ঠিক আছে? তো তোমার কাজটা হচ্ছে যে তুমি পয়েন্ট করে যেই জিনিসগুলা লেখা যায় সেটা তুমি প্যারা করে লিখতে যাবা না। যদি প্যারা করে লিখো স্যারের কিন্তু ইমপ্রেশন খারাপ হবে, স্যারের মেজাজ খারাপ হবে। তোমাকে কিন্তু প্রশ্নটা না পড়েই, উত্তরটা না দেখেই, ভালোমতো না দেখেই বা তুমি যদি সঠিকও লেখো ভেতরে তোমাকে কিন্তু হাফ নাম্বার কেটে দিতে পারে। ওকে? সো পয়েন্ট আকারে লিখবা। দেন হচ্ছে হাতের লেখা। তোমরা এইটার দিকে অনেকেই অমনোযোগী। যেমন হচ্ছে আ তোমরা হচ্ছে ধরে নাও যে অনেক বেশি বড় করে লিখতে যাচ্ছ। হ্যাঁ, এখন বড় করে লিখতে যাচ্ছ, অনেক স্পিডে লিখতে হবে অবশ্যই। সো স্পিডে লিখতে গিয়ে তুমি হাতের লেখাটা খারাপ করে ফেললা। তুমি কি লিখছো স্যার বুঝতেই পারতেছে না। হাতের লেখা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। হয়তোবা অনেকে বলে যে হাতের লেখা কোনো ফ্যাক্ট না। স্যাররা হয়তোবা হাতের লেখা দেখে না। কিন্তু হাতের লেখা যদি তুমি খারাপ করে লিখো, তুমি যদি লাইনটা বাঁকা করে লিখো, স্যার কিন্তু এখানে কিছুটা হলেও কম নাম্বার দিবে। ঠিক আছে? স্যারের যদি মেজাজ খারাপ হয়, স্যার কিন্তু তোমাকে নাম্বারটা কমায় দিবে। তোমাকে হাফ হলেও নাম্বার কমায় দিবে। এবং তুমি যদি সঠিক কথাটাও লিখো, তোমার লেখাটাও বোঝা যাচ্ছে না, বুঝতেই পারল না স্যার, তো তোমাকে সেখানে কেন নাম্বার দিবে স্যার? এটা হচ্ছে মেইন বিষয়। তো তুমি বড় করে লিখো কোনো সমস্যা নাই। কিন্তু একটা বিষয় মাথায় রাখবা সেটা হচ্ছে তুমি যাতে হাতের লেখাটা যাতে তোমার খারাপ না হয় এবং তোমার প্রেজেন্টেশনটা একটু এইখানে একটু গুরুত্ব দিবা। ঠিক আছে? কারণ হচ্ছে আ আমি হচ্ছে এই যে কয়েকদিন আগে যে পরীক্ষাটা নিলাম, পরীক্ষায় দেখেছি যে অনেক স্টুডেন্ট যে কাজটা করতেছো, তোমরা হচ্ছে সৌন্দর্যের দিকে কোনো লক্ষ্য রাখতেছো না। আবার অনেককে দেখছি যে তোমরা হচ্ছে ২ রকমের কলম দিয়ে লিখতেছো। এটাও ভাল লাগছে আরকি। সো ২ রকমের যেমন হচ্ছে তুমি কালো কলম দিয়ে লিখতেছো এবং যেটা মেইন পয়েন্ট যেই কথাগুলো মেইন কথা, হ্যাঁ? যেমন এখানে মেইন কথা কোনটা? বিলুপ্তি ঘটে, মোটা এবং খাটো হয়, বিষুবি অঞ্চলে যায়। এগুলো হচ্ছে নীল কলম দিয়ে লিখতেছো। তো এটা একটা ভালো প্র্যাকটিস আমার মনে হয় যে আ স্যাররা সহজেই বুঝতে পারে যে তোমার মেইন পয়েন্ট কোনটা। তো তোমাকে আমি বলব না যে তুমি ২ টা কলম দিয়ে লেখো। কারণ এটা আবার টাইম কনজিউমিং। তোমার হচ্ছে সময় বেশি লাগবে এটা লিখতে। সো তুমি একটা কলম দিয়ে লিখো, মানে এক কালারের কলম দিয়ে লিখো। কিন্তু তোমার প্রেজেন্টেশনটা যাতে সুন্দর হয়। তুমি যখন একটা গ্যাপ দিচ্ছ, হ্যাঁ, তুমি হচ্ছে কোনো একটা প্যারা শেষ করছো। করার পরে যখন গ্যাপ দিচ্ছ, সামান্য একটু নিচে লিখবা। সামান্য একটু গ্যাপ দিয়ে আবার আরেকটা প্যারা শুরু করবা। অনেক বেশি গ্যাপ দেওয়ার দরকার নেই। যেটা দেখতে দৃষ্টিকটু লাগে এরকম কোনো কিছু তোমার লেখার দরকার নাই। ঠিক আছে? বা এমন কোনো কিছু এপ্লাই করার দরকার নাই। তুমি সামান্য একটু গ্যাপ দিয়ে লিখো। স্যাররা যাতে বুঝতে পারে যে হ্যাঁ, তোমার প্যারা শেষ। তুমি নতুন একটা প্যারা শুরু করতেছো। ওকে? দেন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। দেখো কিছু বিষয় আছে যেখানে তুমি কম লিখলে, খুবই কম করে লিখলেও তুমি হচ্ছে নাম্বার পাবা। যেমন ম্যাথ। ম্যাথ যদি তোমার ঠিক থাকে, তুমি যদি ছোট করে লিখো, তুমি যদি দেয়া আছে, তারপরে সূত্রগুলা বসায় দিলা, দেন তুমি হচ্ছে ম্যাথগুলা করে ফেললা। তারপরেও কিন্তু তুমি নাম্বারটা পাবা। ঠিক আছে? তার মানে কি অল্প লিখলেই তুমি নাম্বার পেয়ে যাচ্ছ। বিজ্ঞানের যে বিষয়গুলা, সায়েন্সের যে বিষয়গুলা, এখানে কিন্তু তুমি হচ্ছে মেইন পয়েন্টগুলা, এখানে পয়েন্টগুলা তুমি নজরে রাখবা, পয়েন্টগুলা ঠিক আছে কিনা। সেটা যদি ঠিক থাকে তুমি কিন্তু ফুল নাম্বারটা পাবা। কিন্তু কিছু বিষয় আছে যেখানে আসলে বেশি করে লিখতে হয়। যেমন বাংলা, বাংলার যে রচনা। সো বাংলার একটা রচনাতে ধরে নাও যে ১০ মার্ক আছে। তো আমার ছোটবেলায় মনে আছে, তো আমাদের সময় তো জেএসসি পরীক্ষা ছিল। তো এই যে ১০ মার্ক ছিল অথবা ২০ মার্ক ছিল আমার মনে নাই কত মার্ক ছিল বাংলা রচনাতে, সম্ভবত ২০ মার্কের মতো ছিল। তো আমি অনেকগুলা পেজ লিখছিলাম। প্রায় ১৬-১৭ টা বা ১৮ টা ২০ টা পেজ লিখছিলাম। ঠিক আছে? তো রচনাতে আসলে বেশি করে লিখতে হয়। বেশি করে লেখার চেয়েও গুরুত্বপূর্ণ যে বিষয়টা পয়েন্ট কয়টা তুমি লিখছো এটা তোমার গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? পেজ ভরানোর চেয়েও তুমি কয়টা পয়েন্ট নিয়ে কথা বলছো এটা তোমার বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তো তুমি চেষ্টা করবা যে, যে রচনাটা তোমার হাতে তো অপশন থাকে। কয়েকটা রচনা তোমাকে লিখতে দেয়, এর মধ্যে তোমাকে যেকোনো একটা লিখতে হয়। তাই কিনা? সো তুমি চেষ্টা করবা যেটাতে বড় লিখতে পারবা, এটার চেয়ে তুমি চেষ্টা করবা যেখানে তুমি পয়েন্ট বাড়াইতে পারবা। হ্যাঁ, ধরে নাও যে ১০ মার্কের একটা রচনায় তোমাকে অবশ্যই ১২-১৩ টা বা ১৪ টা পয়েন্ট লিখতে হবে কিন্তু।
ঠিক আছে? সো 14টা পয়েন্ট কোন রচনা লিখলে তুমি 14টা পয়েন্ট লিখতে পারবা, সেটার দিকে তুমি নজর দিবা। ঠিক আছে? সেটা ভালো করে লেখার চেষ্টা করবা। তো এই সময়ে তুমি ধরে নাও যে রচনা লিখতেছো, রচনা লিখতেই তুমি হচ্ছে ১ ঘন্টা পার করে দিলা। তাইলেও কিন্তু সমস্যা। ঠিক আছে? সো টাইম ম্যানেজমেন্টের দিকে তোমার নজর দিতে হবে। তুমি একটা কথা মাথায় রাখো, ধরে নাও যে তোমাকে সৃজনশীল অ্যান্সার করতে হবে ৫ টা। হ্যাঁ? এখন তুমি ১ নাম্বার সৃজনশীলে তুমি সময় দিছো ১ ঘন্টা। হ্যাঁ, ২ নাম্বারে তুমি হচ্ছে দিছো হচ্ছে ৪৫ মিনিট, ৩ নাম্বারে দিলা ০.৫ ঘন্টা। শেষে গিয়ে তুমি ৪ টা সৃজনশীল লিখতে পারলা। তুমি ৫ নাম্বার সৃজনশীলটা লিখতেই পারলা না। অর্থাৎ ১০ মার্ক তোমার নাই। তো এটা কি তোমার জন্য ভালো হবে? নাকি তুমি সবকিছুই একটু ছোট করে লিখলা, একটু টাইম কনজিউমিং করে তুমি হচ্ছে ছোট করে লিখে তুমি ৫ টাই লিখলা। বলো তো কে ভালো করবে? অবশ্যই যে ৫ টা লিখছে সে ভালো করবে। তাই না? সো তোমার টাইমের দিকে তোমার আগে লক্ষ্য রাখতে হবে যে তুমি প্রত্যেকটা এমসিকিউ সিকিউ লেখার জন্য সময় কতটুকু পাবা। তো যতটুকু সময় পাবা প্রত্যেকটা সিকিউ এ তুমি হচ্ছে সেই সময়টা ডিস্ট্রিবিউট করে দিবা। তুমি হচ্ছে চেষ্টা করবে এখন থেকে একটু প্র্যাকটিস করো। তুমি দ্রুত লেখার প্র্যাকটিস করো এবং দ্রুত লিখে তুমি হচ্ছে যদি বেশিও লিখো, সঠিক সময়ের মধ্যে তুমি সঠিকটা লিখতে পারলে সেটাতে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু আমি তোমাকে বলব যে তুমি ভাইয়া যদি বেশি স্পিড না থাকে তোমার, তুমি যদি কম করে তুমি যদি বেশি না লিখতে পারো, তুমি কম করে লিখো, মেইন কথাটা লিখো, অপ্রয়োজনীয় কথা বাদ দাও, ভুল কথা বাদ দাও এবং তুমি হচ্ছে সবগুলা লিখো। এই কথাটা আমি বলব যে তুমি টাইম ম্যানেজমেন্ট করো অ্যান্ড সব লিখো। এই হচ্ছে বিষয়। ঠিক আছে? বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ধরা খায় এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে এবং সায়েন্সে তোমরা যখন হচ্ছে ক্লাস 10 এ উঠবা তখন তো তোমাদের হচ্ছে বিজ্ঞান বইটা আলাদা হয়ে যাবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই ৩ টা ভাগে ভাগ হয়ে যাবে বিজ্ঞান বইটা, তাই না? তো সেই সময়টাতে তুমি দেখবা যে বিজ্ঞানে বা এই যে সায়েন্সের যে সাবজেক্টগুলা এগুলাতে কিন্তু কারো এ প্লাস মিস যায় না। ঠিক আছে? প্রত্যেকেই এখানে এ প্লাস পায়। কিন্তু এ প্লাস মিস যায় কোথায় জানো? এই বাংলা আর ইংলিশে। বা এই সায়েন্সের সাবজেক্টগুলোর বাইরে যে সাবজেক্টগুলো থাকে সেগুলাতে এ প্লাস মিস যায়। কেন মিস যায় বলো তো? কারণ হচ্ছে সবাই টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। সঠিক সময়ের মধ্যে সঠিক বিষয়টা লিখে শেষ করতে পারে না। হ্যাঁ, রচনা লিখতে গিয়ে তোমার হচ্ছে অনেক বেশি সময় লাগায় দিচ্ছে। ১.৫ ঘন্টা রচনাতেই লেগে যাচ্ছে। শেষে গিয়ে আর অন্য কোনো কিছু লেখার সময় পাচ্ছে না। তো এই বিষয়গুলাতে আবার ধরে নাও যে সারমর্ম। এখন সারমর্ম তুমি যদি হচ্ছে ১ পেজ ধরে লিখো তাইলে কি হবে? সারাংশ, সারমর্ম? না, সারাংশ, সারমর্ম সর্বোচ্চ হচ্ছে ৩ থেকে ৪ লাইন বা ৫ লাইন। এর চেয়েতেও বেশি লেখার প্রয়োজন নাই। তো তোমাকে হচ্ছে স্যাররা যে পরিমাণ প্রশ্ন করবে বা আমি ছোট্ট একটা ঘটনা বলি তোমাদের, এই ঘটনা বলে শেষ করব। তো তোমাদের সমান যখন ছিলাম ক্লাস 8 এ, সেই সময় আমাদের হচ্ছে একটা রচনা প্রতিযোগিতা হয়েছিল একটা স্কুলে। তো সেখানে ১ম পুরস্কার ছিল হচ্ছে ট্যাব একটা। সো শর্তটা ছিল যে ১৫০ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। ১৫০ বা ২০০ ওয়ার্ড সামথিং এরকম ছিল যে ২০০ ওয়ার্ডের মধ্যে একটা রচনা লিখতে হবে। আমি লিখছি ৪ থেকে ৫০০ ওয়ার্ড। তো গেস করো তো যে আমি কি ফার্স্ট হয়েছিলাম? অবশ্যই না। আমি ফার্স্ট হই নাই। কেন হই নাই? আমার লেখা কিন্তু অনেক সুন্দর ছিল। আমি ওই সময় খুব সুন্দর করে লিখতে পারতাম এবং স্যাররাও প্রশংসা করছিল। বলছিল যে হ্যাঁ, ওর ভালো হইছে লেখাটা। কিন্তু ও মানে যে ওয়ার্ডের চেয়ে বেশি লিখছে। মানে যেটা কন্ডিশন ছিল, কন্ডিশনের চেয়ে বেশি লিখে ফেলছি। বুঝতে পেরেছ? তো আমি কিন্তু ফার্স্ট হই নাই এই কারণে। তো বিষয়টা এটাই যে তুমি যদি তুমি যদি শর্তগুলা ফিল আপ না করো, তুমি সারাংশ এখানে যদি তুমি বেশি লিখে ফেলো, তোমাকে এমনিতেই নাম্বার কম দিবে। কিছু জায়গা আছে যেখানে তুমি বেশি লিখলেও নাম্বার পাবা না। যেমন তুমি হচ্ছে এখানে যদি বানায়ে কিছু লিখো, সায়েন্সের যে সাবজেক্টগুলা, বানায়ে লিখলে তুমি যত বড়ই লিখো ভাইয়া, তুমি জিন্দেগিতে নাম্বার পাবা না। এটা হচ্ছে বিষয়। বুঝতে পেরেছ? সো আশা করি বুঝেছ যে সব জায়গাতে আসলে বেশি লিখলেও নাম্বার পাওয়া যাবে না। এ হচ্ছে বিষয়। এভাবে তুমি হচ্ছে এখন থেকে প্র্যাকটিস করো, মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকো। স্কলারশিপ পরীক্ষার জন্য হচ্ছে তুমি রেগুলার এক্সাম দিতে থাকো এবং তোমার যদি কনসেপ্টের ঘাটতি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে কোর্স এটাতে এনরোল করতে পারো। এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।